আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল তালুকদার বলছি। তো আজকে আপনাদের জন্য সহজ স্বাস্থ্য কথা সিরিজের নিয়ে এসেছি ইসোফেজাইটিস বা বুক জ্বলা রোগ নিয়ে আলোচনা করতে। বুক জ্বলা, সাধারণ মানুষ বলে বুক জ্বলে। এই রোগটা আসলে হলো ইসোফেজাইটিস। এই নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। এই বুক জ্বলা রোগ কিন্তু আমাদের অনেকেরই আছে, বা বুক জ্বলা রোগ হয়েছে অনেকেরই, বা কোনো না কোনো সময় তার বুক জ্বলেছে। কাজেই এটা আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এটা কী ধরনের রোগ। এই জন্য আমি কিছু সহজ ভাবে শিক্ষিত সাধারণ মানুষের জন্য আমি কিছু কথা বলবো। আমার এই কথাগুলি ডাক্তারদের জন্য নয়, ডাক্তাররা এগুলি জানেন। যারা শিক্ষিত মানুষ অথচ স্বাস্থ্য সম্বন্ধে আরও সচেতন হতে চান, আরও জানতে চান, তাদের জন্য আমার এই বক্তব্য। খাবার আমরা যখন খাই, খাবার এই গিলার পরে এটা যায় পাকস্থলীতে যায় বা স্টোমাকে যায়। যে নল দিয়া যায়, গলার পিছন থেকে যে নল দিয়া ওই পাকস্থলী যায়, তাকে বলা হয় ইসোফেগাস। সেই নলটাকে বলা হয় ইসোফেগাস বা গলনালী। এই যে নল যেহেতু টিউব, রাবারের মতো টিউব, এটাকে বলে গলনালী, বাংলায় বলে, ইংলিশে বলে ইসোফেগাস। আর এর মধ্যে যদি প্রদাহ হয়, প্রদাহ বা ইংলিশে বলে ইনফ্লামেশন, দাহ হয় আর কি, প্রদাহ হয়, তাহলে এটাকে বলা হয় ইসোফেজাইটিস। এই রোগে যেহেতু বুক জ্বলে, সাধারণ বাংলায় বলা যায় বুক জ্বলা রোগ। ইংরেজরা বলে হার্ট বার্ন, এই বুক জ্বলারে ওরা বলে হার্ট বার্ন। যেহেতু হার্ট বুকে থাকে, হার্ট কিন্তু হৃৎপিণ্ড, এটা কিন্তু আসলে হৃৎপিণ্ড জ্বলে না, জ্বলে ইসোফেগাস বা গলনালী জ্বলে। তাহলে এই বলা হইতেছে আবার হার্ট বার্ন, ওইটা কমন শব্দ আর কি, এটাকে হার্ট বার্ন বলে আর কি। হার্ট হলো হৃৎপিণ্ড, আর হার্ট বার্ন মানেই হলো হার্টের রোগ না, কিন্তু বলতেছে হার্ট বার্ন, কিন্তু হার্টের রোগ না। এই ইসোফেগাসটা বুকের মাঝখান দিয়ে গেছে, এই যে এই গলা দিয়ে এইভাবে এইভাবে বুকের মাঝখান দিয়ে আসছে এই পেট পর্যন্ত। তাই এই বুকের মাঝ বরাবর জ্বলে, এই বলে যে আমার এইখানটা জ্বলে। আর হার্টটা কিন্তু বাম দিকে, যারা হার্টের কথা বলবে তারা বাম দিকে হাত দিবে এরকম করে। আর ইসোফেগাসটা হলো এই মাঝখান থেকে, এইখান থেকে এই এই মাঝ বরাবর আসবে। তাহলে এই রোগের লক্ষণটা কি? ইসোফেজাইটিসের লক্ষণ হলো বুকে ও পাকস্থলীর উপরিভাগে অস্বস্তি বোধ করা। এই যে বুক, এই যে বুকের যে খাঁচা আছে, যেখানে বুকের কড়া বলে, এই এর নিচে এবং তার নিচে হলো পাকস্থলী, এই জায়গাটায় এই বুকের কড়ার নিচে একটা অস্বস্তি 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 ভাব ফিল করতে পারে। আর অনেক সময় গলায় তিতা লাগে, বলে আমার গলা তিতা লাগে, গলার ভিতরে তিতা লাগে, জিহ্বায় না। অনেকে জ্বরের সময় জ্বর হইলে জিহ্বায় তিতা, ওইটা না, গলার ভিতরে তিতা লাগে। আর টক ঢেকুর ওঠে, ঢেকুর উঠে, কিন্তু ওইটা টক চুকা চুকা ঢেকুর, চুকা ঢেকুর। আমাদের গ্রামে বলে চুল পাওরা ঢেকুর, চুল পায়রা ঢেকুর, এরকম বলে। ঢেকও বলে অনেকে, ঢেকুরও বলে। আর কারো বেলায় কালো রঙের পায়খানা হইতে পারে। কালো রঙের পায়খানা মানে ওই ইসোফেজাইটিস হলে কিছু কিছু রক্তক্ষরণ যদি হয়তো বেশি হইয়া
এটা ওই পায়খানার সাথে হজম হয়ে গিয়ে কালো রং ধারণ করে বাইরে হইতে পারে, এই জন্য বলে কালো রঙের পায়খানা হতে পারে। হবেই তা না, হতে পারে। আর বমির সাথে রক্ত যেতে পারে, মানে ওইখান থেকে যেখানে গাঢ় হয়, রক্তক্ষরণ হয়, সেটা বমির সাথে বাড়িতে পারে। আরেকটা হলো গলায় খাবার আটকে আছে, এমন হতে পারে। গলায় খাবার আটকে আছে, অথবা ওই যাদের ইসোফেজাইটিস আছে তারা খাবার গেলার সময় গলায় বেজে পড়ে, পানি খায় কোনো কোনো, গলায় মনে হয় খাবার আটকে আছে, বা গলার মধ্যে কেমন টুপলা টুপলা লাগে, এরকম গলার মধ্যে বাজ্যা রয়েছে। এবং হিসকি উঠে, হিসকি এরকম হেসকি উঠে। আর হেসকি উঠে আবার সহজে বন্ধ হইতেছে না, তখন এই দেখবেন বলে পানি খা বেশি করে। পানি খাইলে অনেক ইসিক অ্যাসিড কমে যায়, তখন বন্ধ হয়। বমি হয়, অথবা বমি বমি ভাব হয়। বমি হওয়া এক জিনিস, মানে বমি বের হয়ে যায় যেটা, আর বমি বমি ভাব হওয়া আরেক জিনিস। বমি হতে পারে অথবা বমি ভাবও হইতে পারে। আর এই গলায় বারবার ব্যথা হইতে পারে। তাহলে এই যে ইসোফেজাইটিস এর কারণ কি? এই কারণ হলো, বোঝাচ্ছি যে এই যে ইসোফেগাস থেকে যে স্টোমাকে খাবারটা গেল, এই ইসোফেগাস এবং স্টোমাকের যে জাংশন আছে, এখানে একটা বাল্বের মতো আছে। শুধু খাবার নিচের দিকে যায়, উপর দিকে ওঠে না, এটা এই বাল্বটা বন্ধ থাকে, গেল আর ফিরে আসবে না। পাকস্থলীতে খাদ্য হজমের জন্য অ্যাসিড তৈরি হয়। খাবারটাকে হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড তৈরি হয়। অ্যাসিড মারলে যেন মানুষ পুড়ে যায়, ওই অ্যাসিডটাই পেটের ভিতরে আছে, পেটের ভিতরে পড়ে। কিন্তু যদি উপর দিয়ে কোনো একটা আবরণ তৈরি করতে চায়, পেটের ভিতরে মিউকাস দিয়ে একটা আবরণ তৈরি করা থাকে পাকস্থলীতে, ওই আবরণের জন্য সে পড়তে পারে না, পড়তো। তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা পেটে তৈরি হয়, এটা আবরণ তার ইসোফেগাসে নেই, বা ওই গলনালীতে নেই সেই মিউকাসের আবরণ। কাজেই এই বাল্বটা যদি বাল্বটা যদি উইক থাকে, দুর্বল থাকে, তাহলে বাল্বটা বন্ধ না হয়ে উপর দিকে এসে পড়ে, ওই ইসোফেগাসে এসে পড়ে, উপচায়ে পড়ে যেটাকে বলে। তাহলে ওই জিনিসটা, অ্যাসিড জিনিসটা ইসোফেগাস এসে পুড়ে দেবে না, বার্ন করে দিবে। এই জন্য যথাসময় যদি বন্ধ না হয়, বা ঠিক মতো বন্ধ না হইলে ওই বাল্বটা, তাহলে এরকম উপর দিকে আসবে। তখন এই বুক জ্বলে, মানে ইসোফেগাসটা জ্বলে। আরও যেসব কারণে রোগটি হতে পারে, তার মধ্যে আছে পাকস্থলীতে হায়াটাল হার্নিয়া হলো আসলে ওই ফ্যাটের নাড়ি ভুঁড়ি যদি কোনো লিক করে বাইরে হয়ে যায়, কোনো একটা দুর্বল পয়েন্ট দেয়া। আপনারা জানেন সবাই যে নিচের দিকে ওই অন্ডকোষের দুই পাশে দিয়ে সাধারণত হার্নিয়া হয়, ওই দুইটা উইক পয়েন্ট থাকে অনেকেরই। কিন্তু সেটা শুধু এটা না, উপরে হইতে পারে, পেটের উপরের দিকে, বুকের ভিতর দিয়েও বাইরে আসতে পারে স্টোমাকের কিছু অংশ। তাহলে এই এই হায়াটাল হার্নিয়াতেও এই অ্যাসিড উপরের দিকে উঠতে পারে, বার্ন হইতে পারে। আর বেশি খেয়ে ফেললে এরকম হইতে, অনেক বেশি খাইলে, খায়ে ডেক পারতে পারে না, খাইতে গেলে এত বেশি খাইতে খায়ে ডেক পারে আর কি, বেশি খাওয়া ঠিক না। এবং আমাদের যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন, তারা কিন্তু পেট ভরে খান না, কিছু অংশ খালি রাখেন এই জন্য। আর খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লো, অনেকে আছে খাইয়ে টাচ করে শুয়ে পড়লো, না তা না, নিয়ম হলো খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বে না। যারা বেশি সচেতন, তারা কিছুক্ষণ হাঁটাচলা করেন, একটু হাঁটাচলা করে, তারপরে আবার উন্নত দেশেরা তো কিছু হালকা নাচানাচিও করে খাওয়ার পরে, মানে ভালোভাবে বসার জন্য আর কি, উপর দিকে না আসে, শুয়ে পড়লে উপর দিকে আসতে পারে।
আর মুটিয়ে গেলে বা শরীরের ওজন বেশি হলে, অনেক মোটা হয়ে গেছে এই লোকের এই ঘটনা হইতে পারে, উইক হইতে পারে। রাতে দেরি করে খেলে, অনেক রাত করে খায়, অনেক আছে না যে আধুনিক যুগের কিছু পোলাপান আছে কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, গেম নিয়ে ব্যস্ত থাকে, বা কাজ নিয়ে ব্যস্ত থাকে। কাজ নিয়ে ব্যস্ত থাকার কি আছে, কাজও করবে আর ঠিক মতো খাবে, খাওয়ার সময় খাবে। দেখা গেল রাত্রি 1টার সময় খাইতেছে, সবাই ঘুমাই পড়ছে, সে বাসি খাবার খেলো। এরকম দেরিতে যদি খায়, লেবু, টমেটো, চকলেট, রসুন, পেঁয়াজ, মশলাযুক্ত খাবার ও ঝাল খেলে, এটা যারা খায়, অনেকে, আমি খাইতে পারি না এগুলি, ওই বেশি খেলে একটু একটু খাওয়া যায়, বুক চলে। বেশি বেশি মদ ও কোমল পানীয়, কফি, চা পান করলে, বেশি বেশি মদ খেলে, মদ কেমন লাগে আমি জানি না, আমি খাই নাই কোনোদিন, তো যারা খাইছেন তারা জানেন, দেখবেন মদ খাওয়া বেশি বেশি খেলে, আর কোল্ড ড্রিঙ্কসও বেশি বেশি খেলে এরকম হতে পারে, কফি, চা বেশি বেশি খেলে হার্ট বার্ন হতে পারে, বেশি বেশি ধূমপান করলেও হার্ট বার্ন হতে পারে। আর গর্ভবতী মায়েদের হার্ট বার্ন হয়, তাদের ওই উইক পয়েন্ট থাকে। আর যদি ব্যথানাশক ওষুধ খায়, ব্যথানাশক ওষুধ কি, ওই যে প্যারাসিটামল, ডিসপ্রিন নামে, অ্যাসপারিন নাকি ডিসপ্রিন নামে পাওয়া যায়, এই দাঁত ব্যথা হলেও ডিসপ্রিন খাইল, প্যারাসিটামল খেলো। আবার কিছু কিছু হাই পাওয়ারের কিছু ব্যথানাশক ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এক কথায় বলা হয়, হ্যাঁ, দোকান থেকে কিনে কিনে খায় ব্যথার জন্য, শরীর ব্যথা করলো খেলো, এইগুলি খেলে ইসোফেজাইটিস হতে পারে। খাবার খাওয়ার ব্যাপারে সাবধান হলে ইসোফেজাইটিসের সমস্যা হবে না। তারপরও যদি সমস্যা হয়, তখন একজন নিকটস্থ MBBS ডাক্তার দেখাবেন। আপনার পরিচিত MBBS ডাক্তার এখন সব জায়গায় আছে, MBBS ডাক্তার দেখালে ওরা বোঝে ইসোফেজাইটিস কি জিনিস, বোঝে। এরা যেন তেমন পরীক্ষাও লাগে না, শুনেই বোঝা যায় যে ইসোফেজাইটিস হয়েছে। কিন্তু তারপরে যদি জটিল হয়, ধরেন যে ভালো হচ্ছে না, তাহলে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। প্রথমেই তাদের কাছে আমি যেতে না করি, কারণ ওনারা ব্যস্ত ডাক্তার, বেশি ব্যস্ত ডাক্তার, বেশি ফিস নেন, ওনারা খুব ভালো করে অনেক বড় বড় পরীক্ষা করেন, ব্যয়বহুল পরীক্ষা করলে ডাক্তার রোগীরা হতাশ হয়ে যায়। কাজেই প্রথমে এত বড় ডাক্তার দেখানোর দরকার নাই, MBBS ডাক্তার দেখান। MBBS ডাক্তার যদি চিকিৎসা করতে ফেল করে বা মনে করেন যে স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, তখন একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখাবেন। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তো MD গ্যাস্ট্রোএন্টারোলজি লেখা থেকে সাধারণত, অথবা FCPS ডাক্তারও দেখাতে পারেন, মেডিসিনে যারা প্রিপিএস করছে তারাও যা পারে, সবাই পারে আর কি মোটামুটি এখন। আর যদি এরকম হার্ট বার্ন হয়, ঘন ঘন তো এত ডাক্তারের কাছে যাওয়া অসুবিধা, তাহলে তাদের ঘরে অ্যান্টাসিড ট্যাবলেট রাখতে পারে, হলো একটা যদি অ্যান্টাসিড চিবিয়ে থোড়া থোড়া করে দাঁত দিয়ে আস্তে 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 গিলে খাবে, তাহলে ওই গুঁড়া দানাগুলা গলাটা যাবে। আর এটা নাম হলো অ্যান্টাসিড, মানে অ্যাসিডকে ধ্বংস করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডটাকে নষ্ট করে দেবে, ক্ষারে রূপান্তরিত করে দেবে। তাহলে আপনি দেখবেন যে সাথে সাথে উপশম হয়েছে। তাছাড়া আপনি রাখতে পারেন, ওই যে বোতলের যে ওষুধ, অ্যান্টাসিড বোতল লিকুইড, ওইটা 2 চামচ খেলেন, একটু পানি দিয়ে খেলেন, তাহলে দেখবেন যে হার্ট বার্ন দূর হয়ে গেছে। আমি সাধারণত ট্যাবলেট রাখতে বলি, পকেটে রইলো, রাস্তাতে যাচ্ছেন, দেখা গেলো হার্ট বার্ন হচ্ছে, ট্যাবলেট মুখে দিয়ে চিবিয়ে 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 আস্তে আস্তে গিলি গিলি খেলেন। তাহলে এটা যখন এদিকে যায় অ্যান্টাসিডটা, তখন অ্যাসিডটাকে নিউট্রাল করতে করতে যায়।
তো এই হার্টবার্ন বেশি থাকে না, মাঝে মাঝে হলে এরকম অ্যান্টাসিড মুখে দেখাবেন যাদের হয়। তো ধন্যবাদ। তো যারা শুনলেন তারা যদি আপনার তাদের কাছে যদি আমার এই বক্তব্যটা ভালো লাগে, তাহলে বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। যারা ইউটিউবে দেখছেন তারা যদি ইউটিউবে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে দেখেন লাল অক্ষরে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করেন। আর যদি আপনার পরবর্তী ভিডিও সহজে পেতে চান তাহলে বেল আইকন একটা ক্লিক করেন। আর কি ব্যাপারে জানতে চান আমার কমেন্ট বক্সে লেখেন। আচ্ছা, তারপরে ওই যারা আমার ফেসবুক পেজে দেখবে, তারা যদি আমার ফেসবুক পেজের ফলোয়ার না হয়ে থাকেন, তাহলে ওই ফলো বাটনে একটা ক্লিক করে, তাহলে আপনি দেখবেন আমার ভিডিওগুলো আপনি পাবেন রেগুলার। সেখানেও লাইক দেন, কমেন্ট করেন, তারপরে বন্ধুদের মাঝে ওখানেও শেয়ার করা যায়, শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করে, কপি না শেয়ার একটা বাটন আছে দেখবেন, শেয়ার ক্লিক করে আপনার টাইম লাইনে শেয়ার করেন ফেসবুকে, আপনার শেয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ শোনার জন্য, ধৈর্য ধরে। আল্লাহ হাফেজ। আমি আবার আমার পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি মূলত একজন প্যাথোলজিস্ট। আমি এমফিল পাস করেছি প্যাথোলজিতে। আমি ল্যাবরেটরি ওয়ার্ক করি। তো প্যাথোলজিতে রোগ কেন হয়, কিভাবে হয়, এইগুলি খুব বিশদভাবে আমরা পড়াই। আমি মেডিকেল কলেজের শিক্ষক, কাজেই এই সমস্ত কমন বিষয়ে আমি আপনাদের জন্য বলতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।